দুইটা বিষয় এখানে একটু কথা বলতে চাই। আপনি আহতদের কথা বলছেন যে সরকার সেভাবে আসলে আহতদের চিকিৎসা করলো, বাকিদের সম্পর্কে কোনো রূপরেখা দিচ্ছে না, এই কথা কি আসলে ঠিক? আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন তিনি জুলাই আগস্টের আহতদের কথা সম্মানের সাথে স্মরণ করছেন, তিনি কৃতজ্ঞতার সাথে তাদের জন্য প্ল্যান দিচ্ছেন। গতকালও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু একদম স্পষ্ট ভাষা জানিয়েছেন যে এইখানে যত কিছু আছে করা সম্ভব। আপনারা কি এটা একটা বাজওয়ার্ড হিসেবে করছেন কিনা, মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, যাতে সরকারেও আপনারা থাকেন, বিরোধিতার খাতিরে আপনারা থাকেন, দুটা জায়গায় একটা থাকার জন্য বা নিজেদের রেলেভেন্ট রাখার জন্য সেটা করতেছেন কিনা? আপনি সিস্টেম চেঞ্জের কথা বলতেছেন, তাইলে কি আপনাদের সমন্বয়ক দেশে সরকারে যাওয়া ঠিক হয়েছে কিনা? আপনি যদি যে রাজনীতির কথা বলে আসলে আপনি ছাত্র ফেডারেশনের রাজনীতি ছাড়লেন, তাহলে কি আপনাদের একটা নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার কিনা, যেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা কথা বলবেন? নাকি আপনারা সরকারেও আছেন, বাইরেও আছেন, অনেকটা মানে ঠিক? আচ্ছা, আমি বুঝতে পারছি জি, মানে গত সরকারের সময় যাকে আপনারা ফেসিস্ট, আমরা সবাই ফেসিস্ট বলছি, সেই সরকার যেমন নিজে সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, এবং সেটি খুব বড় করে বলতো, আপনারাও কি এরকম একটা রুটিন ফলো করতেছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। এখানে ধরেন আহত নিহতদের যে পরিস্থিতিটা, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলি, তাদের আমি কিন্তু বারবার বলছি যে সরকার কিন্তু বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে ট্রিটমেন্ট কিন্তু ফ্রি করা হয়েছিল। কিন্তু আপনি যদি প্রাইভেট হসপিটালগুলোতে যান, এবং সরকার বলছে যে ট্রিটমেন্ট ফ্রি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রাইভেট মেডিকেলগুলোতে ট্রিটমেন্ট ফ্রি দিতে হবে। কিন্তু আমি যখন প্রাইভেট মেডিকেলগুলোতে যাচ্ছি বা আমার কাছে রোগীরা কল দিয়ে বলছেন যে এখানে কোনো সমন্বয়ককে আসতে হবে, সমন্বয়ককে এসে কথা বলে তাহলে ট্রিটমেন্টটা ফ্রি করাতে হবে। তার মানে মাঠ পর্যায়ের সিচুয়েশনটা কিন্তু একই কথা বলছে না, যেটা সরকার। আর আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, রিসেন্টলি যে শ্যামলীতে আহতদের একটা তারা যে রাস্তায় নেমে যখন প্রোগ্রাম করছিল, তারা যখন সরকারের কাছে বলছিল যে তাদের প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছে না, এটার পরবর্তী সময়ে কিন্তু সচিবালয়ে আহতদের সাথে একটা মিটিং হয় উপদেষ্টাদের। ওই মিটিং এর সময় আসলে উপদেষ্টারা তাদেরকে একটা পরিকল্পনা দিয়েছিলেন, এবং সেই পরিকল্পনাটা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিন যখন ব্রিফিং করার সময় উনি কিন্তু ওই পরিকল্পনাটার একটা সারমর্ম সেই ব্রিফিংটাতে তুলে ধরেন, এবং সেটা কিন্তু গত সপ্তাহের ঘটনা। এর আগেও তো ধরেন আপনার 3 মাস চলে গেছে। এবং আমি যখন নিজে হসপিটালে যাচ্ছি বা বিভিন্ন শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মেডিকেল টিম সেটাই যে এখানে মাঠে ফাংশন করেছে বিষয়টা এমন না, অন্যান্য অনেক ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল টিম এখানে ফাংশন করেছে। এবং আপনি যদি আহতদেরকে বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়টা দেখেন, সেখানেও টাকাটা দিচ্ছে কিন্তু সাজেদা ফাউন্ডেশন। এবং এই যে মানে সরকারের সে নানান ভাবে কিন্তু সরকারের একটা প্রপার পরিকল্পনাটা একদম রুট লেভেল পর্যন্ত পরিষ্কার না। সেজন্য হয়তো একটা মানুষ যখন দেখা যাচ্ছে ময়মনসিংহ থেকে যখন ঢাকা আসে, তখন হয়তো সমন্বয়কে ধরে সে চিকিৎসাটা পাচ্ছে, কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজের সে চিকিৎসাটা পাচ্ছে না। এবং ময়মনসিংহের ওই রোগীটা যখন ময়মনসিংহে আছে, তখন কিন্তু সে কমপ্লিটলি এই সিস্টেমটা থেকে বাইরে, তার পুরো সার্ভিস থেকে বাইরে। আপনার কথা পরিষ্কার। এখানে আপনি স্পষ্ট দুই একটা জিনিস একটু অল্প কথা একটু জানতে চাই। আপনি কি মনে করেন যে সমন্বয়কদের 3 জন যে আসলে সরকারে আছে, এই সিদ্ধান্তটা একটু ভুল ছিল, নাকি আপনি মনে করেন ঠিকই ছিল? আর 2 হচ্ছে আপনি কি এটা মনে করেন যে আপনাদের দ্রুত একটা পলিটিক্যাল পার্টি করা উচিত, এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? আচ্ছা, এখানে সমন্বয়করা যে 3 জন আপনার গভর্নমেন্টের মধ্যে এখন আছে, তারা তো একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকারের অংশীদার হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে 3 দিন কোনো ধরনের গভর্নমেন্ট ছিল না, এবং দেশে যে এরকম একটা বিধ্বস্ত পরিস্থিতি, তখন সারা দেশের মানুষের কিন্তু একদম প্রাইম একটা কনসার্ন ছিল যে দেশে এই মুহূর্তে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের আসিফ ভাই, নাহিদ ভাই, ওরা ওই সময়ে এই উপদেষ্টা পরিষদের মধ্যে যায়, এবং উপদেষ্টা পরিষদটা ওই মুহূর্তে গঠন করা হয়। এবং এখানে ছাত্রদের যে যাওয়ার জায়গাটা মূলত হচ্ছে জনগণের সাথে, এখানে যাতে উপদেষ্টা পরিষদ যারা আছে তারা যাতে গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে প্রপারলি আপহোল্ড করতে পারে, সেটা নিশ্চিত করা, সেটার একটা চেক এন্ড ব্যালেন্স করা, এটা কিন্তু আমাদের সকল ছাত্রেরই দায়িত্ব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব। এটাকে আমরা স্পেসিফিক্যালি মানে করতে চাই। আপনি যে বলছেন যে সরকারে আছে, সরকারের বাইরেও আছে, এটাকে আমরা বলতে চাই এটা একটা চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক গভর্নমেন্টের সাথে আমরা মেইনটেইন করছি। কারণ এই সরকার তো আসলে দিন শেষে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। তো এখানে জনগণের যে অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা, সেটাকে যাতে গভর্নমেন্ট আপহোল্ড করতে পারে, সেটা নিশ্চিত করার জায়গাটা আমরা চাই যে সরকার এটা
আপহোল্ড করুক এবং আমরা ওই বার্তাটা বিভিন্ন সময় পৌঁছাই। আর আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছি, এখানে আমরা যিনি আহ্বায়ক কমিটি গঠন করছিলাম 21শে অক্টোবর, সেদিন কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কোনো পলিটিক্যাল পার্টিতে কনভার্টেড হবে না। যদি এই প্ল্যাটফর্মের ছাত্ররা পরবর্তী রাজনৈতিক দল করতে চায় বা এটা একটা পোর্শন অফ স্টুডেন্টস রাজনৈতিক দল করতে চায়, সেটা তো অবশ্যই সবার রাজনীতি করার অধিকার এখানে আছে, বা তরুণদের তো রাজনীতিতে আসলেই আসা উচিত। কিন্তু এই প্ল্যাটফর্মটাকে আমরা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত করবো না, এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত। ওকে, আমি শুধু এই কথাটি বলে রাখি যে আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করবেন না এটি বলেছিলেন। আপনি কিন্তু এই কথাও বলেছিলেন যে শেখ হাসিনা পতনের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে। আপনার সেই লেখার শেষ কথা ছিল আমাদের বুঝতে হবে কোথায় আমাদের থামতে হবে। মানে আপনাদের এটাই উদ্দেশ্য ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্রলীগকেই বুঝিয়েছেন? উমামা? আচ্ছা, হ্যালো, আপনার কথা একটু কেটে আসছিল। উমামা, লেজুর ভিত্তি মানে মানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্রলীগকেই বুঝিয়েছেন কিনা নাকি সকল ছাত্র সংগঠনকে? আচ্ছা, যখন এই 9 দফা দাবিটি দেওয়া হয়েছিল, সেই 9 দফা দাবির দেওয়ার প্রেক্ষাপট আপনারা সবাই জানেন যে কি পরিস্থিতির মধ্যে, তখন দেশে কোথাও ইন্টারনেট ছিল না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এই 9 দফা দাবি দেওয়া হচ্ছিল। আবার ক্যাম্পাসে কিন্তু দীর্ঘদিন ধরেই এই 9 দফার বাইরে গিয়েও ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে এই ধরনের লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, যেখানে শুধুমাত্র হচ্ছে যে জাতীয় রাজনীতি বা জাতীয় দলের পারপাস সার্ভ করার জন্য হচ্ছে ক্যাম্পাসগুলোতে এক ধরনের ছাত্র সংগঠনগুলো ফাংশন করে, সেই ধরনের ছাত্র রাজনীতি আসলে ছাত্রদের কাছে দীর্ঘদিন ধরেই আসলে পপুলারিটি হারিয়েছে। তো ছাত্রদের মধ্যে থেকে বিশেষ করে বুয়েটে যখন আবরার ফাহাদ মারা যাওয়ার পরে, উমামা আপনার সঙ্গে আমরা বড় করে কথা বলতে আসবো, যেহেতু রাকিবুল ইসলামকে আমি মাঝখানে থামিয়েছি, আপনি এক লাইনে এটা বলবেন। রাকিবুল ইসলাম স্পষ্ট বলেছেন যে এরকম না, লেজুভিত্তিক ছাত্র রাজনীতি এটা একটা সংস্কৃতি, এটা শুধুমাত্র তো ছাত্রলীগকে সিগনিফাই করে বিষয়টা এরকম না। ছাত্রলীগ স্পেসিফিক্যালি ওই সময় একটা আতঙ্ক ছিল, তবে লেজুভিত্তিক ছাত্র রাজনীতি অবশ্যই এটা একটা স্পেসিফিক টার্ম যেটা আসলেই ক্যাম্পাসগুলোতে আছে। আপনি বলেছিলেন যে আমাদেরকে থামতে হবে, কিন্তু দেখা গেল যে আপনি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থামেননি, থেমে গেছেন ছাত্র ফেডারেশনের রাজনীতির থেকে। এটার কারণ আপনি কি বলবেন? আপনার কাছে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি যদি একটু দ্রুত জবাব দিয়ে আমাদের সাহায্য করতেন। খুবই এক্সাইটিং আসলে আপনাদের সাথে কথা বলা, আমি মানে খুবই এক্সাইটেড ফিল করতেছি। মনে হচ্ছে যে মানে আপনারা সিদ্ধান্ত দিতে পারছেন এবং সিদ্ধান্ত দিচ্ছেন যেটি আমরা সাধারণত কোনো পলিটিক্যাল লিডারদের কাছ থেকে ঘুরিয়ে পেঁচে উত্তর পাই বলতে পারি না। আপনাদের ধন্যবাদ। উমামা ফাতেমা। আচ্ছা, মানে উত্তরগুলো তো কঠিন উত্তর, মানে লম্বা উত্তর, আপনি শর্টে। আচ্ছা না না, আচ্ছা আচ্ছা দেন আপনি চেঞ্জ হয়ে যেতে পারে। জি যতটা এরকম ভাবে উমামা মানে বলাটা উমামা যতটা না মানে যতটা পারা যায় একটু কনসাইজ করে বলেন, অসুবিধা নেই। আচ্ছা, যখন 8 আগস্ট যখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো, এটার পরবর্তী সময়ে এটা পরবর্তী সময় না, এটার আগেই দেখা যাচ্ছে নানান জায়গায় সমন্বয়ক পরিচয়ে দেখা যাচ্ছে এক ধরনের চাঁদাবাজি বা সমন্বয়ক পরিচয়ে অমুক জায়গায় প্রিন্সিপাল পদত্যাগ করানো, তমুক জায়গায় অমুককে পদত্যাগ করানো, এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছিল। তখন আরেকটা জিনিস এখানে আমি বলে রাখতে চাই যে এখানে অভ্যুত্থানের সময়টাতে এখন আমরা যতটা পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারি, যত বেশি কথাবার্তা বলতে পারি, ওই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু এই সুযোগগুলো আমাদের মধ্যে ছিল না, নিজেদের মধ্যে একবার বসাও আসলে হয়নি। তো যখন 10 আগস্ট আমি স্ট্যাটাসটি দিয়েছিলাম, কারণ আমার মধ্যে এরকম একটা অনুভূতি তৈরি হয়েছে যে এই যে অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম, এই সাধারণত দেখা যায় যে কোনো অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানগুলো খুব বিফলে যায়, বা দেখা যায় যে যারা অভ্যুত্থান করেছে তারা আসলে আস্তে আস্তে জনপ্রিয়তা হারাতে থাকে। তো আমার ভিতর থেকে এরকম একটা ধারণা ছিল যে এই অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম, সেটা তো শুধুমাত্র ছাত্রদের একটা প্ল্যাটফর্ম। তো এই জায়গাটাকে র্যাপ আপ করে এনে যেহেতু জনতা ছাত্র সবাই মিলেই আসলে অভ্যুত্থানটা হয়েছিল, তো সকলকে নিয়ে যদি আমরা মুভ করতে পারি সামনে, সেভাবে আগানোটা বেশি জরুরি। এবং আমি খুবই ওপেনলি কথাটা বলেছি, আমি কখনোই আমার মধ্যে কোনো লুকাছাপা এই ধরনের বিষয়গুলো ছিল না। এবং পরবর্তীকালে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা আহ্বায়ক কমিটি করা হবে এরকম একটা পরিস্থিতি, তখন আমাকে আসলে প্রপোজ করা হয় যে আমি মুখপাত্র হতে চাই কিনা। তখন আমার ইয়েটা ছিল যে এখানে
মানে আমার যে তখন চিন্তাটা ছিল যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে তো একদম রুট লেভেল পর্যন্ত ছাত্ররা আসলে মাঠে নেমেছে। সেই ছাত্ররা কিন্তু এখন যারা হচ্ছে এরকম ছাত্রলীগের এগেনস্টে বা আওয়ামী লীগের এগেনস্টে এরকম একটা রিস্ক নিয়ে মাঠে নেমেছিল, তারা কিন্তু নানান ধরনের একটা সমস্যার মধ্যে আছে। তাদের এলাকা পর্যায়ে অনেকে হুমকি ধামকির শিকার হতে হচ্ছে, বা কক্সবাজারে যেমন রিসেন্টলি হামলা হলো একজনের উপর, এরকম আরো অনেক জায়গায় কিন্তু ছাত্রদের উপর হামলা হয়েছে যারা আন্দোলনে খুবই ফোর ফ্রন্টে ছিল। তো এই ছাত্রদের মধ্য থেকে কিন্তু মামা আমরা যে শুনি, কিন্তু মামা আমরা যে শুনি, আমরা যে শুনি কোনো একটা দিকে আগান। এখন সেই জায়গায় আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা তখন ফর্ম করি যাতে হচ্ছে যে এই ছাত্রদের যে শক্তি, সেই শক্তিটাকে অন্তত সুসংহত করে আনা যায়।